হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে ফুড এসাইড যে প্রশ্ন সলভ করাচ্ছি, এর আগের দিন আমি তোমাদেরকে 50টার মধ্যে 25টা সলভ করিয়ে দিয়েছি। তো আজকে তার পার্ট 2। আজকে আমি 26 থেকে 50 অবধি যে অঙ্কগুলো সেগুলো আজকে তোমাদেরকে করিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো সরাসরি আমরা অঙ্কে চলে যাই। তো প্রথম যে অঙ্কটা সেটাতে কি বলছে এখানে, যে ঘড়িতে 4:40 PM এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে এটার ক্ষেত্রে আমাদের একটা আমার যদি ভিডিও আগে দেখে থাকো তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে। সেটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে 30h - 11/2m, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটার সাহায্যে আমরা ঘড়িতে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি করবে সেটাই আমরা খুব সহজে এটার সাহায্যে তৈরি করতে পারবো। এইচ মানে হচ্ছে আওয়ার বা ঘন্টা, আর এখানে এম মানে কি মিনিট, ঠিক আছে। তো এক্ষেত্রে একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে কত না 4:40 PM, ঠিক আছে। এই 4:40 সময় তখন কি হবে, তো এখানে কি আছে, ঘন্টার ক্ষেত্রে কত 4টে আর মিনিটের ক্ষেত্রে কত না 40। তাহলে এক্ষেত্রে সরাসরি আমরা এটা বসিয়ে দেবো। তো সেটা কত হবে তাহলে দেখে নাও এক্ষেত্রে। তো 30 আর এইচের জায়গায় কত বসাবো, 4 বসাবো, 4 ঘন্টা -11/2। তো এমের জায়গায় কত বসাবো না 40 মিনিট। তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি করতে পারবো, 2 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 20 হবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো না 3 × 4 = 12। তাহলে সেক্ষেত্রে কত যাচ্ছে 120 - 11 দিয়ে 22। তো সেক্ষেত্রে কত হচ্ছে 220। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে মাইনাস কত হচ্ছে 100 হচ্ছে। তো মাইনাস কখনোই হবে না, এটা পজিটিভই হবে এবং সেটা কত হচ্ছে না 100 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে কত না 100 ডিগ্রি কোণ তৈরি করবে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা। সুতরাং 30h - 11/2m এটা দিয়ে যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে এই সংক্রান্ত যত কিছু প্রশ্ন আসবে তোমরা কিন্তু খুব সহজেই তা সলভ করতে পারবে। এবারের অঙ্ক প্রফিট অ্যান্ড লস থেকে নেওয়া। অঙ্কটাতে বলছে যে একজন দোকানদার তার খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা তার ধার্য মূল্য কত হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস দেখো, যে 20% দিচ্ছে তিনটে জিনিস এক্ষেত্রে খুব স্পষ্টভাবে, সেটা হচ্ছে কি যে একটা হচ্ছে কস্ট প্রাইস, তারপরে আরেকটা হচ্ছে কি যে সেল প্রাইস, এবং আরেকটা হচ্ছে কি যে মার্ক প্রাইস। মার্ক প্রাইস মানে কি, যে জিনিসটার উপরে যে দামটা আমাদের লেখা থাকে, এমআরপি যেটাকে বলি আর কি, ঠিক আছে। তো তার উপরে তো দোকানদার ডিসকাউন্ট দেয়, ঠিক আছে। কিন্তু ডিসকাউন্ট দিলে কি হবে, আলটিমেটলি ডিসকাউন্ট দিক যাই দিক দোকানদার কিন্তু লাভ করে, তাই না। তার কারণ সে তো লোকসান করবে না। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে সবসময় কস্ট প্রাইস যেটা সেটাকে আমরা কি করি না, সমস্ত ক্ষেত্রে আমরা কস্ট প্রাইস যেটা সেটাকে আমরা করি কি না 100 টাকায় ধরি। তার এক্ষেত্রে কি বলেছে, কত করছে না ডিসকাউন্ট দিয়েও 20% লাভ করছে। তার মানে আলটিমেটলি ও ডিসকাউন্ট দিয়ে সে কত টাকায় বিক্রি করছে না 120 টাকায় বিক্রি করছে। খেয়াল রাখবে একটা জিনিস, দোকানদার 100 টাকা দিয়ে কিনেছে, এবার সে আলটিমেটলি যে খদ্দেরকে যেটা খরিদ্দার যেটা যে কিনতে এসে তাকে কিন্তু ডিসকাউন্ট দেওয়ার পরে দিচ্ছে কত না 20% লাভ রাখছে। তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 20% লাভ, মানে সেক্ষেত্রে তাকে দোকানদারি খদ্দেরের কাছ থেকে কত নিচ্ছে 120 টাকা নিচ্ছে। তো এই যে 120 টাকা এইটা কি করছে না, যখন দোকানদার যে কিনছে যে সে বলছে যে আমি কিন্তু 100 টাকা জিনিসটা আমাকে 10 টাকা কমিয়েছে, তাই না। বলছে যে কি আছে, যে পণ্যের ক্রয় মূল্যের উপরে যেটা দিয়েছে যে 20% লাভ থাকছে, কিন্তু প্রথমে বলছে যে 10% ডিসকাউন্ট দিচ্ছে। তার মানে এখানে যে এমআরপিটা আছে বা মার্ক প্রাইস যেটা আছে তার উপরে তো 10% ডিসকাউন্ট দিচ্ছে। তার মানে যে কিনতে এসে সে বলছে যা দাম আছে আমাকে কি বললো না 10% ডিসকাউন্ট দিল। তার মানে এটার দাম যদি 100 টাকা হয় তাহলে আমাকে দিতে হচ্ছে কত না 90%। তো দোকানদার বলছে তুমি 90 ভাবো যাই ভালো, আমি কিন্তু 100 টাকা জিনিসটা তোমাকে কত টাকায় বিক্রি করছি না 120 টাকায়। তার মানে যে 90%-এর দাম যদি 120 হয় তাহলে 100%-এর দাম কত হবে, সেটাই হচ্ছে কি না সেটা হচ্ছে মার্ক প্রাইস। তাহলে সে কত কত যে 90% এখানে দেখে নাও, 90% হচ্ছে কত 120। তাহলে যেটা আছে যে 100%-এর দাম কত হবে না 120/90 × 100, ঠিক আছে। শূন্য আমরা কেটে দিলাম, 3 দিয়ে করছি, 3 × 3 = 9, 3 × 4 = 12। তাহলে এই অবস্থায় রেখে দাও, সেটা হচ্ছে কত না 400/3। তার মানে যেটা মার্ক প্রাইস সেটা হচ্ছে কত না 400/3, এটা হচ্ছে কি না মার্ক প্রাইস। সুতরাং বুঝতেই পারছো যে এখানে তিনটে জিনিস আমাদেরকে বলা আছে। তো সেটা অবশ্যই কী হবে 120 টাকার এটা বেশি হচ্ছে, তাই না। তাহলে একটা জিনিস 100 টাকায় কিনে সে আলটিমেটলি যে খদ্দেরের কাছ থেকে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও 20% লাভ করেছে। তার মানে 100 টাকা জিনিসটা 120 টাকায় ও বিক্রি করেছে। তো যে কিনছে সে বলছে যে আমার যা দাম যদি 100 টাকা হয় 10% ডিসকাউন্ট দিয়েছে মানে কি আমাকে 90 টাকায় দিল। তো তার কাছে 90% মানে 120। তো তার মানে এমআরপি যেটা 100% ছিল সেটা কত হবে না 400/3
3। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এক্ষেত্রে আমাকে বলে দিয়েছে যে একটা জিনিস যদি সে কত না 450 টাকায় কিনে থাকে, তাহলে সেক্ষেত্রে তার ধার্য মূল্য কত হবে, তার মানে তার মার্ক প্রাইস যেটা সেটা কত হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এটা সরাসরি তুমি এভাবেও করতে পারো যে যেটা 100 টাকা ধরেছিলাম তার কত গুণ না তার হচ্ছে 4.5 গুণ, তাই না? 4.5 গুণ 100, 4.5 গুণ হচ্ছে 450, সেভাবেও করতে পারো। তাহলে এক্ষেত্রে যেটা আছে 400, যেটা আছে 400/3, একে তোমরা 4.5 গুণ করে দিতে পারবে। 4.5 গুণ 4.5 ডিভাইডেড বাই কত হবে, পয়েন্ট তুলে দিলে কত হয়ে যাচ্ছে না 10 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা 3 দিয়ে করলে কত হচ্ছে 15, এখানে যদি আমরা 0 0 কেটে দিলাম, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 15 4 60, তার মানে আমাদের যে উত্তর বা যেটা ধার্য মূল্য সেটা হচ্ছে কত 600 টাকা। সুতরাং 600 টাকাই ছিল দাম, তারপর 20% 10% ডিসকাউন্ট দিয়েছে, তারপরে কি করেছে ডিসকাউন্ট দেওয়ার পরেও কিন্তু 20% লাভ করে। তাহলে 3টে জিনিস আমাদের এইভাবে সবসময় করবে, কস্ট প্রাইস, সেল প্রাইস, মার্ক প্রাইস। তো এক্ষেত্রে কি না কস্ট প্রাইস সবসময় তো 100, যেহেতু বলেছে ডিসকাউন্ট দেওয়ার পরেও 20% লাভ করেছে, তার মানে 100 টাকা জিনিস 120 টাকায় বিক্রি করেছে। এই 120 টাকাটা খদ্দেরের কাছে হচ্ছে কত না 10% ডিসকাউন্ট পেয়েছে, মানে 90%। তো এটা যদি 90% যদি 120 হয় তাহলে 100% কত হবে না 400/3। তাহলে এখানে সরাসরি চলে আসবে, বলেছে যে ক্রয় মূল্য যদি 450 হয় তাহলে সেক্ষেত্রে মার্ক প্রাইস কত হবে, বলে এটাকে সরাসরি করতে পারো যে 100-র মান যদি 400/3 হয় তাহলে সেক্ষেত্রে 450-র মান কত হবে, সেটাও 600 হবে। বা সরাসরি আমরা এভাবেই করবো যে কোনো অঙ্ক যে 100টা 450 হচ্ছে মানে 4.5 গুণ, তাহলে 400/3 সেটারই 4.5 গুণ কত হয়ে যাবে না 600 টাকা। এবারের অঙ্কটা দেখো কি বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়। এখানে আমি আনসারগুলো লিখেছি, সেটা হচ্ছে কত 1 3 2 4, সংখ্যাটি কত না 1057। একটা জিনিস খেয়াল রাখবে যে 1057 যে সংখ্যাটা, একে বলছে যে কোন সংখ্যাটা যোগ করতে হবে, তাহলে যোগফলটা 23 দিয়ে ভাগ যাবে। একটুখানি খেয়াল করবে, সেটা যদি সরাসরি ভাগ করে ফেলো তাহলে সেক্ষেত্রে কী হবে, যে সংখ্যা আছে সেটার সঙ্গে যে রিমাইন্ডার থাকবে তার সঙ্গে 23 যদি বিয়োগ করো তাহলে সেক্ষেত্রে উত্তর তো হবে, আমরা সবাই জানি। কিন্তু সরাসরি অনেক অঙ্ক আছে যেগুলোর ক্ষেত্রে কি আছে না ইউনিট ডিজিট বা এককের যে সংখ্যা আছে সেই কনসেপ্ট নিয়েও আমরা সরাসরি অনেক অঙ্ক সরাসরি আমরা উত্তর থেকে করে ফেলতে পারি। এখানে একটা জিনিস দেখো যে সরাসরি যদি ভাগ কাটতে হয় তাহলে যেটা হবে সেটা কি হবে না লাস্টে যেটা আছে সেটা 3-এর একটা গুণিতক হবে এবং সেটা অবশ্যই কী হবে 7-এর পরের সংখ্যা হবে। কেন 7-এর পরের সংখ্যা, তার কারণ এখানে বলেছে এর সঙ্গে যোগ করতে বলেছে, বিয়োগ নয়। তো যোগ করলে কী হবে 7-এর পরে 8 হতে পারে, 9 হতে পারে, 0 হতে পারে, এইভাবে যাচ্ছে 57 পরে 58 59 60 এইভাবে। তাহলে এক্ষেত্রে 3-এর সঙ্গে কি গুণ করলে 7-এর পরের সংখ্যা হচ্ছে, আমরা জানি 3-এর সঙ্গে যদি আমরা 6 গুণ করবি তাহলে সেক্ষেত্রে কী হবে না 6 3 18 হবে। এখানে অলরেডি 7 আছে, তাহলে 7টাকে যদি 8 বানাতে হয় তাহলে তার সঙ্গে কত যোগ করতে হবে, স্রেফ 1 যোগ করতে হবে। তার মানে এক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে গেল না এতে হয়ে গেল। তো এইটা হচ্ছে স্টেট ওয়েতে তোমাদের এই কনসেপ্ট যদি থাকে যে কি আছে না সে ইউনিট ডিজিট যে সংখ্যাটা তার সেই কনসেপ্ট নিয়ে করলে সরাসরি অনেক অঙ্ক এইভাবে করতে পারবে। আর যদি সরাসরি তোমরা পুরো নিয়মে ভাগ করো তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তো 23 4-এ কত হয়ে যাচ্ছে না 23 4-এ 92, তাহলে এক্ষেত্রে কত 8 5 13 7 হবে। এরপর আমরা 5 নেব, 5 3 15, 5 হাতে 1, 5 দিয়ে 10 আর 1 11, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 22 হয়ে যাবে। তাহলে আছে 22, যদি এটা 22-এর জায়গায় যদি 23 হতো তাহলে আমাদের আরেকবার 23 1 23 চলে যেত। তাহলে আর কতটুকু দরকার না 23 - 22, তো সেক্ষেত্রে আমাদের কত দরকার না স্রেফ আর 1 দরকার। তো সেক্ষেত্রে উত্তরও সেদিক দিয়ে কত হয়ে যাবে না 1 হবে। এবারে যে অঙ্ক দেখো, অঙ্কটাতে কি বলছে যে -11 এবং 11-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3-এর গুণিতক। 2 বা 3-এর গুণিতক, একটা জিনিস খেয়াল করবে যদি বা বলে 2 বা 3 তাহলে সেক্ষেত্রে কী হবে 2 এবং 3 দুটো দিয়ে দেখতে হবে। আর যে ক্ষেত্রে বলবে 2 এবং 3-এর গুণিতক তো সেক্ষেত্রে 2 আর 3-এর এলসিএম 6 দিয়ে দেখতে হবে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে সরাসরি আমরা এইটুকুই করছি যে যদি শূন্য মাঝখানে হয় তাহলে সেক্ষেত্রে এদিকে হবে কত 11 আর এদিকে কত হবে না -11। এই দুটো জিনিস এই দুটো খেয়াল রাখলেই হবে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি দেখো যে 2 বা 3 বলেছে, 2 বা 3 দুটো সংখ্যা দিয়ে আমাকে দেখতে হবে। তো প্রথমে যদি আমি শূন্য নিই, শূন্য কিন্তু কি আছে না শূন্য কিন্তু 2 দিয়েও যাচ্ছে, 2 0 0, 3 দিয়েও ভাগ যাবে বা 3-এর গুণিতক 3 0 0, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে শূন্য তো হবেই, ঠিক আছে। আর কি হচ্ছে দেখো না এক্ষেত্রে যদি 2-এর ক্ষেত্রে প্রথমে দেখিনি, 2-এর ক্ষেত্রে কি হবে না +2 যেমন হবে -2ও হবে। এখানে হচ্ছে +2 এখানে -2, তো +2 -2 দুটোই হবে, ঠিক আছে। তো একসঙ্গে আমরা লিখে দিই, তো +2 -2, এরপরে 2-এর গুণিতক আর কি হতে হবে না +2 +4 -4, এটা হতে পারে।
আর কি হতে পারে না +-6 হতে পারে, আর কি হতে পারে না +-8 হতে পারে, এবং আরেকটা কি হতে পারে না +-10 হতে পারে। তো 10-এর পরে আবার 12 বিয়োগ তো নেই, 11 পর্যন্ত বলেছে। তো এটার ক্ষেত্রে কত হয়ে গেল, এখানে একটা জিনিস দেখো যেগুলো দুটো করে আছে, ঠিক আছে, তাহলে 1 2 3 4 5, 5 দিয়ে 10 আর এটা একটা, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, 2-এর ক্ষেত্রে কতগুলো হচ্ছে না 11, ঠিক আছে। আর যখন 3-এর নিয়ম আমরা অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে 0 তো আমরা নিয়ে নিয়েছি, তাহলে এরপরে কী হবে না 1 তো হবে না, এরপরে কী হবে না +-3 হবে, +-3, তারপরে 6 হয়, 6 অলরেডি আমরা নিয়ে নিয়েছি, তাহলে এরপরে যে সংখ্যাটা হবে সেটা কত হবে না +-9 হবে। তো 9-এর পরে আবার 3-এর গুণিতক কোথায় না 12, তো 12 হবে না যেহেতু 11 পর্যন্ত, তাহলে এখানে কটা হচ্ছে না এখানে 2 আর 2 4, তাহলে সেক্ষেত্রে 3 যখন করলাম তখন সেক্ষেত্রে 4 হচ্ছে। তো টোটাল কতগুলো সংখ্যা হবে যেটা 2 বা 3-এর গুণিতক, তো সেই দিনের সংখ্যা হচ্ছে কত না 15টি। এবারের অঙ্কে বলছে যে একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশানে ভাগ করা হলো। এ সেকশানে 20টি ছাত্রের পাসের হার 80% এবং বি সেকশানে 30টি ছাত্রের পাসের হার 70%। উভয় সেকশানে পাসের হার কত? তাহলে প্রথম যে সেকশান এ সেকশানের ক্ষেত্রে কি বলেছে না এ সেকশানের ক্ষেত্রে টোটাল যেটা ছাত্র সংখ্যা সেটা কত হয়েছে না এ সেকশানের ক্ষেত্রে কত না 20টি ছাত্র এবং তাদের পাসের হার কত না 80%। তাহলে 80% অফ কত না 20, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 16 জন। আর বি সেকশানের ক্ষেত্রে সেটা কত বলেছে, পাসের হার কত বলেছে না বি সেকশানের ক্ষেত্রে হচ্ছে না 70% এবং কতজন বলেছে না 30 জন, তাহলে 70% অফ এক্ষেত্রে কত হবে না 30 হবে, তাহলে সেক্ষেত্রে কত হবে না 7×3 21, তাহলে টোটাল পাস করেছে কত না এক্ষেত্রে দেখো সেটা হচ্ছে কত না 37 জন টোটাল পাস করেছে। আর টোটাল সংখ্যা কত না টোটাল সংখ্যা হচ্ছে কত না 30 আর 20 হচ্ছে কত না 50 জন। তাহলে এক্ষেত্রে পাসের হার কত না 37 জন পাস করেছে, টোটাল ছাত্র কত না 50-এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে যদি 100-এর মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে কত হবে 50 দিয়ে কাটবো 2, তাহলে 37 দিয়ে কত হবে 74। তার মানে সেক্ষেত্রে যে উভয় সেকশানের ক্ষেত্রে টোটাল পাসের হার কত না 74%। এবারে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটাতে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে যখন 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবার 0 অবশিষ্ট থাকে, যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে, তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এক্ষেত্রে কী কী দিয়েছে না 4, 6, 8, 9, ঠিক আছে, 4, 6, 8 এবং 9 এইটা দিয়ে যখন ভাগ করছি তখন প্রতিটা ক্ষেত্রে কি থাকছে না 0 ভাগশেষ থাকছে, তার মানে এটা ভাগ কেটে যাচ্ছে। তো বলছে সেক্ষেত্রে 13 দিয়ে যখন করছি তখন সেক্ষেত্রে ভাগশেষ কত থাকছে না 7 থাকছে, যখন 13 দিয়ে করছি তখন সেক্ষেত্রে ভাগশেষ কত থাকছে না 7 থাকছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে কোনো একটা সংখ্যাকে 4, 6, 8, 9 দিয়ে করলে 0 ভাগশেষ থাকার অর্থ হচ্ছে কি পুরোপুরি ভাগটা কেটে যাচ্ছে। তো সেই ধরনের সংখ্যা কী হবে না অবশ্যই 4, 6, 8, 9-এর কী হবে না এলসিএম হবে, ঠিক আছে। তো 4, 6, 8, 9-এর এলসিএম যেহেতু 8 আছে 4 এখানে সরাসরি চলে যাবে, তো সেক্ষেত্রে কত হবে না 8, 9, 72 এদের হচ্ছে কি না এলসিএম। তার মানে 72 একটা সংখ্যা, যে সংখ্যাকে আমরা যদি 4, 6, 8 বা 9 দিয়ে ভাগ করি তাহলে সেটা পুরোপুরি ভাগ কেটে যাবে, বা ঠিক উল্টো দিক থেকে বলতে গেলে সেটা কী হবে না ভাগশেষ কী থাকবে না 0 থাকবে, এটাই ঠিকই আছে। তো বলছে সেই সংখ্যাটা তাকে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 7 থাকবে। তো দেখে নিই আমাদের যেটা এলসিএম বেড়েছে তাহলে সংখ্যাটা কী হবে, হয় 72 হবে বা 72-এর কোনো একটা গুণিতক হতে হবে। তো প্রথম যে 72 তাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 13 5 65, তাই না। 13কে যদি আমরা কী করি 5 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 65 হবে, এবং 72 থেকে যদি আমরা 65 বাদ দিই তাহলে সত্যি সত্যি কী হচ্ছে না অবশিষ্ট কত থাকছে না 7 থাকছে, যেটা অঙ্কের ক্ষেত্রে বলেছে যে ওই ক্ষুদ্রতম সংখ্যাকে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত অবশিষ্ট থাকবে না 7ই থাকবে। তার মানে আমাদের যেটা বেরিয়েছে উত্তর, যেটা এলসিএম বেরিয়েছে সেটাই হবে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর, এবং সেটা হচ্ছে কত না 72। এবারের অঙ্কে বলছে যে এক্স, ওয়াই এবং জেড 6000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্স এবং ওয়াই একত্রে কাজটির 3/4 অংশ করলো, বাকি কাজটি জেড একা শেষ করলো। জেডের মজুরির টাকা কত হবে? তো এখানে দেখো তিনজনে মিলে টোটাল যে টাকার বা যে অ্যামাউন্ট সেটা হচ্ছে কত না 6000 টাকা হচ্ছে টোটাল টাকা, এবং বলছে এটা এক্স, ওয়াই, জেড তিনজনের মধ্যে ভাগ করে আমাদের দিয়ে দিয়েছে যে জেড কত টাকা পাবে মজুরি আর কি এই 6000 টাকার মধ্যে। তো প্রথম বলেছে যে এক্স এবং ওয়াই দুজনে মিলে কতটা কাজ করেছে, এক্স প্লাস ওয়াই এরা দুজনে মিলে কত করেছে না 3/4 অংশ কাজ করেছে। 3/4 অংশ মানে কি 3/4 অংশ মানে কি 4 ভাগের
3 ভাগ করেছে, তাহলে বাকি রইল যে জেড, সে ডেফিনেটলি কী করবে না বাকি যে এক অংশ সেটাই করবে। ঠিক আছে, তাহলে বা এভাবে তোমরা বলতে পারো এই যদি এরা দুজনে মিলে যদি কি করে না 3-এর 4 অংশ করে, তাহলে 1 থেকে 3-এর 4 বাদ দিলে বাকি কি থাকবে না 1-এর 4 অংশ থাকবে। তো 4 যদি নিচে কেটে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে না এক্স আর ওয়াই মিলে 3 ভাগ কাজ করেছে, আর এ জেড একা কত করেছে না 1 ভাগ কাজ করেছে। তাহলে সেক্ষেত্রে জেডের মজুরি কত হবে বা জেড কত টাকা পাবে না জেড কত কাজ করেছে না 3 আর 1 4 ভাগের মধ্যে 1 ভাগ করেছে, তার মানে জেডের কাজের অংশ কত না 1-এর 4। তাহলে এক্ষেত্রে কত হবে না টোটাল যে টাকা আছে 6000 টাকা, তার 1-এর 4 অংশ সে কি মজুরি হিসাবে পাবে। তাহলে সে 4 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 1500 টাকা হবে। তো এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 1500 টাকা হচ্ছে কি না জেডের মজুরি। সুতরাং খুবই সোজা, সেটা হচ্ছে কি এক্স আর ওয়াই করেছে 3-এর 4 অংশ, তাই টোটাল কাজ তো আমরা 1 ধরি, তাই না, বা 3-এর 4 অংশ সরাসরি এভাবেই করবে। 3-এর 4 অংশ মানে কি 4 ভাগের 3 ভাগ করেছে, তাহলে বাকি যে 1 ভাগ থাকলো সেটাকে জেড করবে। তাহলে দুটো টোটাল কাজের অংশ হচ্ছে 3 আর 1 4, 4-এর মধ্যে জেড কত করেছে না 1-এর 4 করেছে, তাহলে টোটাল যে টাকা তার 1-এর 4 অংশ পাবে মজুরি হিসাবে, এবং সেটা কত না 1500 টাকা। এবারের অঙ্ক দেখো খুবই সোজা অঙ্ক, সেটা কি দিয়েছে যে 1 ডজন জোড়া মোজার কী আছে তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। এবার বলছে 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে। তাহলে এক্ষেত্রে দেখো যে 10% 80 টাকা লেখা আছে, তাই না 1 ডজন, তো 80 টাকার থেকে যদি আমি 10% যদি আমি বাদ দিয়ে দিই 10% অফ কত না 80, তাহলে সেক্ষেত্রে কত হবে সে সোজা কথা 10% মানে হচ্ছে কত না 80 টাকা, ঠিক 1 ঘর আগে দশমিক পড়বে, সেটা হচ্ছে কত না 8 টাকা। তাহলে সরাসরি আমরা কী হবে না যেটা আছে সেটা হচ্ছে কি না 80 টাকা থেকে সরাসরি বাদ দিয়ে দেবো 10% ডিসকাউন্ট হলে, তাহলে 1 ডজন মোজা সে কত টাকায় কিনেছে না 72 টাকায় কিনেছে। তাই তো দিয়েছে যে 1 ডজন জোড়া মোজার ঠিক আছে তালিকা মূল্য হচ্ছে 80 টাকা, 10% ডিসকাউন্টে, তার মানে 72 টাকায়ও কিনতে পেরেছে। এবার বলছে 24 টাকায় কতগুলো পাবে, তাহলে 72 টাকায় 1 ডজন পেয়েছে, মানে কি 1 ডজন মানে কত না 12টা। তাহলে এবার বলছে কত যে 24 টাকায় কতগুলো পাবে, 24 টাকায় যদি পায় তাহলে সেক্ষেত্রে ঐকিক নিয়মে করবে, অথবা দেখো 24 হচ্ছে কি না 72-এর কত না 3 ভাগের 1 ভাগ, 24 3 72, তাহলে যেটা 12 আছে সেটাকেও 3 ভাগের 1 ভাগ হবে, এবং সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 4 জোড়া মোজা। সুতরাং খুব সহজভাবে এই ধরনের করবে, যে এটা তো তোমাদের দেখা দিয়ে যাচ্ছিলাম, আদৌ দেখার দরকার নেই, যে কোনো সংখ্যা 10% মানে ঠিক একটার আগে দশমিক পড়বে। ঠিক আছে, 80 10% মানে কি না 8 টাকা, তাহলে 8 টাকা ডিসকাউন্ট পেয়ে 72 টাকায় কিনেছে কত না 1 ডজন মানে 12টা, তাহলে 72 টাকা যদি 12টা পাওয়া যায় তার 3 ভাগের 1 ভাগ, 24 টাকায় কত পাবে না 12 ভাগে 3 ভাগের 1 ভাগ, তো সেক্ষেত্রে 4 জোড়া মোজাই ক্রয় করা যেতে পারে। এবারে যে অঙ্ক দেখো সেটা খুবই সহজ, এই ধরনের যখন অঙ্ক থাকবে এটার ক্ষেত্রে কি আছে দেখো না এই ধরনের যখন কি থাকবে না কোনো পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সঙ্গে ভগ্নাংশ যখন থাকবে, এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কি করব না আলাদা করে করতে পারি। তার মানে 999 প্লাস তার সঙ্গে আমরা 1-এর সাথে আমরা যোগ করব, এইভাবে আমরা আলাদা করে করতে পারি। তার মানে যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো সরাসরি যোগ করব যে কোনো যোগের ক্ষেত্রে, আর যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে যদি আলাদা করে যোগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্ক অনেকটা কী হয়ে যাবে না সোজা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে প্রথমে দেখো সবগুলোর ক্ষেত্রে কি আছে পূর্ণ সংখ্যা 999 আছে, কতগুলো আছে না 1 2 3 4 5 6, তাহলে সেক্ষেত্রে কী হবে না 999 এগুলো কটা আছে না 6টা আছে। এবার এর সঙ্গে কত যোগ করতে হবে দেখো না সবগুলো যে ভগ্নাংশ আছে তার নিচের পার্টটা কত আছে না সবগুলোর ক্ষেত্রে কত আছে না 7 আছে, আর উপরের পার্ট কি আছে না 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, তো এটাকে আমরা আলাদা করে যোগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তো এখানে দেখো যে 999কে কি তোমরা 6 দিয়ে গুণ করবে না, সরাসরি 6 দিয়ে গুণ করার দরকার নেই, এটা কি হবে না 999কে আমরা 1000 ধরবো, তাহলে 1000 যদি থাকতো তাহলে 1000কে 6 দিয়ে গুণ করলে কত হবে না 6000 হবে। বলছে না এটা 1 কম আছে, তার মানে 6000 থেকে কি হবে 6 কম হবে, তার মানে এটার ক্ষেত্রে কত হয়ে যাবে 6000 থেকে যদি আমাদের 6 কম হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 5994। আর এটার ক্ষেত্রে কত হচ্ছে দেখো নিচে 7, তাহলে কত হবে না 6 5 11 4 15 15 3 18 দিয়ে 20 আর 1 21/7,
তো 21/7 মানে সেক্ষেত্রে কত হবে, 3 দিয়ে 7 দিয়ে কাটলে 3 হবে, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে 94, 3 97, এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর যেটা সেটা কত হবে না 5997। সুতরাং এই ধরনের যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখন কি থাকবে না কোনো পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সঙ্গে ভগ্নাংশ থাকবে, আমরা প্রতিটা ক্ষেত্রে কি করব, যেগুলো পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলোকে আলাদা করে যোগ করব, আর যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আলাদা করে যোগ করব এবং পরে সে দুটোকে পাশাপাশি বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু খুব কম সময় হবে এবং সঠিক উত্তর হবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর আমরা সেভাবেই করলাম। এখানে 999 যেহেতু 6 আছে, 6 বার যোগ করলাম না, 6 দিয়ে সরাসরি গুণ করলাম। সে টেকনিকও এইভাবে যে 1000 ভাবলাম, 1000 হলে 6000, তো 1 করে কম আছে, তার মানে 6 কম হবে, তো 6000 থেকে 6 কম মানে 5994 প্লাস 3, তো এক্ষেত্রে উত্তর কত 5997। এবারের অঙ্ক দেখো, অঙ্কটাতে বলছে যে অনিতা একটি বাইসাইকেল 3200 টাকায় ক্রয় করলো। সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো, কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো? এই অঙ্ক তো অঙ্ক একদমই সোজা অঙ্ক। সেটা হচ্ছে কি যে কিনেছে কত না 3200 টাকায় কিনেছে, 3200 টাকায় কিনে 240 টাকা লোকসানে সে বিক্রি করলো। তো 240 টাকা যদি লোকসান করে তাহলে সেক্ষেত্রে কী হবে না 3200 থেকে 240 আমরা সরাসরি বাদ দিয়ে দেবো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তো 200 বাদ দিলে হচ্ছে 3000, 3000 থেকে যদি 40 বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 2960 টাকা। তার মানে তার যে বিক্রয় মূল্য সাইকেলটি সেটা কত বা কত টাকা দামে সে সাইকেলটা বিক্রি করেছিল না সেটা হচ্ছে 2960 টাকা। এবারে যে অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক, অঙ্কটাতে বলছে যে গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করলো। তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলো। যদি গোপাল এই শর্তে রাজি হয় তাহলে গোপালের লাভ না লোকসান কি হবে এবং হলে কত হবে? তো সেক্ষেত্রে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি না এখানে যে সমস্ত ব্যাপারটা আছে যে গোপাল প্রথমে কি করেছে না গোপাল প্রথমে 10% লাভে বা প্রফিটে বিক্রি করেছে। কাকে বিক্রি করেছে না রামকে বিক্রি করেছে, ঠিক আছে, রামকে বিক্রি করেছে। এবার পরে আবার রাম গোপালকে বিক্রি করেছে সেটা কত না যে দামে কিনেছিল তার থেকে কি হবে না 10% লোকসানে বা 10% কী হবে না কমে তাকে বিক্রি করেছে। তাহলে একটা জিনিস দেখো যে আমরা যদি ধরে নিই যে গোপাল কি করেছে না 100 টাকায় কিনে 10% লাভে মানে 110 টাকায় বিক্রি করবে, আর 110 টাকার আবার 10% যদি লোকসান হয় তাহলে কত হবে 110 টাকা 10% মানে কত 11 টাকা কমে যাবে। তার মানে 110 থেকে যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 99 টাকা হবে। তার মানে আলটিমেটলি কী হবে না 1% কী হবে না লোকসান হবে। তো এই ধরনের যে কোনো অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে কি যে পার্সেন্টেজে কিনবে বা বিক্রি করবে সেই পার্সেন্টেজ যদি আবার সে কিনে নেয় তাহলে সেক্ষেত্রে সবসময় লোকসান হবে এবং সেটা কত হবে না 1% লোকসান হবে। তার মানে এক্ষেত্রে যে কি হয়েছে 10% লাভে বিক্রি করেছে, আবার 10% ক্ষতিতে তার কাছে আবার চলে এসছে, কমে এসছে। তার মানে 100টা 110-এ গিয়েছিলো, আবার এর 10% কমে মানে কি 110-এ 10% 11 টাকা কম, তার মানে আবার 99 টাকা ফিরে এসছে। তো 100 আর 99, তো তার আলটিমেটলি কী হচ্ছে না 1% লোকসান হচ্ছে। এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের উত্তর কিন্তু একদমই ঠিক নেই, তার উত্তর দেখেই তোমরা বুঝতে পারছো। যদি আমরা সলভ করি এটাকে সেটা কী হবে এর মানে গুণিতক, তো 5 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না এখানে দেখো 16×5 = 80, ঠিক আছে, আর এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 30 হবে। তাহলে এক্ষেত্রে কত যাবে 30 + 38, আর এপারে কত হয়ে যাবে না রুটের মধ্যে যেটা দিয়েছে সেটার সঙ্গে প্লাস কত হয়ে যাবে না 16×3 = 48 হবে। তাহলে এক্ষেত্রে দেখো যে রুটের মধ্যে যেটা আছে সেটা যদি 48 ওপারে চলে যায় তাহলে সেক্ষেত্রে কত হবে -48 + 38, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না -10 হবে। যদি দুদিকে আমরা স্কোয়ার করে নিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এক্ষেত্রে দেখো যে এখানে যে জিজ্ঞাসা চিহ্ন বা যেটা বের করতে বলেছে সেটার মান কত হয়ে যাবে না এক্ষেত্রে 100 হবে। তো এই ধরনের কোনো উত্তর বা এর আশেপাশে কোনো উত্তরই কিন্তু নেই। সুতরাং যে উত্তরটা দেওয়া আছে সেটা পুরোপুরি ভুল উত্তর, অন্য কোনো প্রশ্নের উত্তর বোধহয় সরাসরি এখানে প্রিন্ট হয়ে গেছে। তো এনিহাও এই ধরনের যখন অঙ্ক থাকবে ভুল উত্তর যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা অঙ্কটা করে আসবে, ঠিক আছে, ছেড়ে আসবে না। তোমরা যে নিয়মে করা সেই নিয়মে করবে, সেখানে ছেড়ে দেবে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে যারা যারা এই ধরনের প্রশ্নটাকে টাচ করেছে বা সলভ করার চেষ্টা করেছে তারা কিন্তু সেটা মার্কস পেয়ে যায়। এই যে সিম্পলিফিকেশান এটা আমরা খুব সহজে করতে পারবো। এর মানে কি না অফ বা যেটাকে আমরা কি বলছি গুণ চিহ্ন বলছি। তাহলে এক্ষেত্রে গুণ যদি থাকে সরাসরি আমরা কেটে ফেলতে পারবো। 3 2 কত হচ্ছে না 3 2 6 হচ্ছে, ঠিক আছে। আর এক্ষেত্রে কত আছে দেখো না এখানে যদি আমরা 2 দিয়ে কাটি 1664কে তাহলে সেক্ষেত্রে কত হবে না 832 হবে,
ঠিক আছে। আর যদি সরাসরি 4 দিয়ে আমরা কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 4 2 8, আর এক্ষেত্রে কত হবে না 4 8 32, 208 হবে। আর 208কে যদি আমরা এখানে 2 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে 5 হবে, এবং এটা 2 দিয়ে কাটলে কত হবে না 104 হবে। 5 আর 5 কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে কত হবে 7 গুণিতক 104, তার মানে 700, আর 7 4 কত হবে না 28 হবে। তো এটার ক্ষেত্রে উত্তর তাহলে কত হয়ে যাবে না 728। সুতরাং যখন এর থাকবে, এর মানে হচ্ছে অফ বা গুণ সাইন তোমাদেরকে ভাবতে হবে। তো সরাসরি কাটাকুটি করবে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে, যেমন এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর কত হলো না 728। এবারে যে অঙ্ক কি বলছে দেখে নিই, যে একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে। মোট পাসের হার যদি 75% হয়, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? তাহলে এখানে কি দিয়েছে না ছাত্র এবং ছাত্রী, ঠিক আছে, ছাত্র এবং ছাত্রী, ঠিক আছে, দুজনের দিয়েছে ক্ষেত্রে। তো এখানে একটা জিনিস দেখো, যে এই ফিগারের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কি দিয়েছে না ছাত্রের ক্ষেত্রে একটা পাসের হার দিয়েছে এবং ছাত্রীর ক্ষেত্রে আর একটা পাসের হার দিয়েছে, এবং এদের দুটো কম্বাইন্ড আর একটা পাসের হার দিয়েছে। যখন এই ধরনের কোনো ফিগার থাকবে, সেটাকে আমরা সরাসরি মিক্সচার অ্যালিগেশন এই পর্যায়ে আমরা ফেলবো, হয় না, যে দুটো চা, একটা চায়ের দাম এই আর একটা চায়ের দাম এই, এবং মিশ্রিত চায়ের দাম এই, তাহলে দুটোকে কী পরিমাণে মেশাতে হবে। তাহলে মিক্সচার অ্যালিগেশন যে বেসিক রুলস আছে সেটার সাহায্যে করলেই আমাদের কিন্তু সহজে হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কী কী দিয়েছে দেখো না, এখানে দিয়েছে যে প্রথমে 85% ছাত্রী, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু লিখবো ছাত্রী, প্রথমে লিখবো, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করতে হবে, যে যেটা প্রথমে দিয়েছে কি দিয়েছে, যে প্রথমে দিয়েছে যে 85% ছাত্রী, তাহলে প্রথমে আমরা ছাত্রী লিখবো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর পরে কি লিখবো না ছাত্র লিখবো। তাহলে ছাত্রী কত পাস করেছে না ছাত্রী পাস করেছে হচ্ছে কত 85, এবং এটা হচ্ছে 70। তাহলে এটা হচ্ছে 85% আর এটা হচ্ছে কত না 70%। এবং আর কি দিয়েছে না মোট পাসের হার হচ্ছে 75%, 75% হচ্ছে কত না পাসের হার। তাহলে মিক্সচার অ্যালিগেশনের যে বেসিক রুল সেটা সাহায্যে আমরা করে ফেলবো। 85 থেকে 75 গেলে কত হচ্ছে 10, আর 75 থেকে 70 গেলে কত হচ্ছে 5। তাহলে সেক্ষেত্রে কত হবে, সরাসরি আমরা কাটবো, তাহলে সেক্ষেত্রে কত হবে না 1:2। তার মানে সেক্ষেত্রে ছাত্রী যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে ছাত্র কত হবে না 2 হবে। এবার আমাকে কি জানতে চেয়েছে, কতজন ছাত্রী পরীক্ষায় উপস্থিত ছিল। ছাত্রী পরীক্ষায় উপস্থিত ছিল তো কত না 1 আর 2, 3 ভাগের মধ্যে 1 ভাগ। তো 3 ভাগের মধ্যে 1 বার হলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত না 480। এই 480-র মধ্যে কত না 1/3 হচ্ছে ছাত্রী। তাহলে সরাসরি আমরা এর 1/3 করে দেবো, তাহলে সেক্ষেত্রে কত হবে 16 মানে 160। তার মানে ছাত্রীর সংখ্যা বা কতজন ছাত্রী উপস্থিত ছিল পরীক্ষায়, তো সেটার সংখ্যা হচ্ছে কত 160। সেটাই দিয়েছে যে কতজন, এখানে কি দিয়েছে কতজন ছাত্র উপস্থিত ছিল। তাহলে ছাত্র যদি দেয় তাহলে সেক্ষেত্রে কী হবে না সেক্ষেত্রে 1/3 হবে না, সেটা কত হয়ে যাবে না, যেহেতু ছাত্রের কথা বলেছে তাহলে সেক্ষেত্রে কত হবে না 2-এর হবে। ছাত্র হচ্ছে কত না 202, আর ছাত্রী হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে 480-র মধ্যে সেক্ষেত্রে কত হবে না ছাত্র হচ্ছে 2/3, তাহলে সেক্ষেত্রে কত হবে না 3 দিয়ে করলে কত হচ্ছে 160। তাহলে 160 আর 2, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 320। তার মানে 320 জন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল। এবারে প্রশ্ন দিয়েছে কি দিয়েছে, 3টি সংখ্যার গসাগু 23, সংখ্যাগুলির অনুপাত যদি 1:2:3 হয়, সংখ্যাগুলি নির্ণয় করো। মানে 3টে সংখ্যা কোনটা কত সেটা। তো এক্ষেত্রে দেখো সংখ্যাগুলো যে অনুপাত দিয়েছে সেটা হচ্ছে কত 1:2:3, ঠিক আছে। এই 3টে অনুপাত দিয়েছে এবং এদের কি দিয়েছে না গসাগু দিয়েছে। HCF যেটা দিয়েছে, HCF কত দিয়েছে না 23 দিয়েছে। 23, হ্যাঁ 23। বলছে সংখ্যাগুলি কত। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে এটা সরাসরি আমরা উত্তরের দিকে তাকালেই হবে, তার কারণ যে সংখ্যাগুলো থাকবে তাদের মধ্যে অনুপাত কত হবে না 1:2:3, 1 গুণ 2 গুণ 3 গুণ। তো এক্ষেত্রে যদি দেখো তাহলে সেক্ষেত্রে 1 গুণ 2 গুণ 3 গুণ, শুধুমাত্র বিতে যেটা আছে সেটা হচ্ছে 1 গুণ 2 গুণ 3 গুণ 23, 23-এর ডাবল হচ্ছে 46, আর 23-এর 3 গুণ হচ্ছে কত 69। আর কোনোগুলো ক্ষেত্রে তুমি কিন্তু 1:2:3 এই অনুপাতে কিন্তু কোনো আনসারে কিন্তু নেই। সুতরাং সরাসরি আনসার দেখে কিন্তু তোমরা করতে পারবে। আর যদি এখানে করো তাহলে সেক্ষেত্রে কত হবে না এর 1 গুণ হবে তাহলে 23 হবে HCF-এর, এর যদি 2 গুণ হয় তাহলে 46 হবে, আর এই সংখ্যাটা HCF-এর 3 গুণ হবে, তো সেক্ষেত্রে কত হবে না 69 হবে।
তো এভাবেও করতে পারো, অথবা সরাসরি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সবসময় অঙ্কের যেটা উত্তরগুলো থাকবে, অপশানগুলো থাকবে, সে অপশানের দিকে একবার তাকিয়ে নেবে। যদি দেখা যায় যে একটাই অপশান আছে যেটার ক্ষেত্রে রেশিও 1:2:3, তো সরাসরি সেটাই হবে, তার কারণ এখানে কি আছে, নান অফ দিস বলে কোনো উত্তর কিন্তু নেই। সুতরাং সরাসরি আমরা এভাবে না করবো, সরাসরি উত্তর দেখে আমরা বলে দিতে পারবো যে এটার ক্ষেত্রে উত্তর কত হবে। তো এক্ষেত্রে উত্তর বিতে যে অপশান আছে 23, 46, 69, সেটাই হচ্ছে সঠিক আনসার। এবারের অঙ্ক আমরা দেখে নিই। অঙ্কটাতে কি বলছে যে একটি শহরে জনসংখ্যা 2,50,000 প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, 2 বছর পর জনসংখ্যার বৃদ্ধির হার কত হবে। ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, সরাসরি যে কোনো অঙ্কের ক্ষেত্রে কি করবে না, জনসংখ্যা এখন কত বলছে না 2,50,000, তো বলছে 1 বছর পরে আমরা কত হবে এবং 2 বছরের শেষে কত হবে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো এক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে কত না 2% বৃদ্ধি পাচ্ছে। তো 2% যদি বৃদ্ধি পায় তাহলে আমরা জানি যে কোনো ফিগারের ক্ষেত্রে 1% মানে কি না, এক যে আছে 1% মানে কি, দুটো সংখ্যার আগে আমি যদি দশমিক ফেলে দিই তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। একটা সংখ্যার আগে দশমিক ফেলার অর্থ হচ্ছে সেটা 10%, আর দুটো সংখ্যার আগে যদি দশমিক ফেলে দিই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 100%। তাহলে এখানে 100%র মান কত হবে না 2,500। তাহলে 2% যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কত হবে, 2.5 দিয়ে ডবল 5,000 বাড়বে, তার মানে 1 বছর পরে সেটা 5,000 বেড়ে গিয়ে কত হয়ে যাবে না 2,55,000 হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে আবার কী হবে না, এটাও তো আবার 2% বাড়বে, তাই না। তাহলে এর 2% কত হবে না, এর যদি 1% ধরে নিই তাহলে সেক্ষেত্রে কত না 2,550। তাহলে ডবল করলে কত হবে না, সেক্ষেত্রে হবে 5,100 হবে। তাহলে 5,100 যদি এর সঙ্গে যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, 55 সঙ্গে 5 মানে কত, 2,60,000 কত হয়ে যাচ্ছে না 100 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের বৃদ্ধি কত হলো না 2,60,100, আর আমাদের ছিল কত না 2,50,000 ছিল। তার মানে সেক্ষেত্রে যে বৃদ্ধি পেল সেটা হচ্ছে কত না 10,100। আমাদের প্রশ্নে সেটাই জানতে চেয়েছিল, সেটা হচ্ছে কি যে 2 বছর পর জনসংখ্যার বৃদ্ধি কত হবে, শুধু যেটা বেড়েছে সেটা কত না, সেটা হচ্ছে কত না 10,100। সুতরাং যে কোনো অঙ্কের ক্ষেত্রে বেসিক যে আইডিয়া, সরাসরি কোন ফর্মুলা করব, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে করব না কি করব দেখার দরকার নেই। যে কোনো সংখ্যার ক্ষেত্রে 2% বেড়েছে বলে 1% কত, দুটো সংখ্যার আগে দশমিক ফেললে 2,500, তো 2% মানে কত 5,000 বাড়বে। তাহলে 2.5 লাখ থেকে 5,000 যোগ করলে কত 2,55,000। এর আবার 2% কত বলে 1% হচ্ছে কত 2,550। তাহলে 2% কত হয়ে যাবে না 6,100 হবে। তাহলে এর সঙ্গে 6,100 যোগ করে দেবো, 55 সঙ্গে 6 করলে 60, 60,100। তাহলে ছিল 2,50,000 হয়ে গেছে 2,60,100। তাহলে বিয়োগ করলে সেটাই হচ্ছে বৃদ্ধি, এবং সেটা কত না 10,100। এবারের অঙ্ক দেখে নিই। অঙ্কটাতে বলছে যে রাকেশ এবং মোহনের গড় বয়স 15, মোহন এবং রমেশের গড় বয়স 12, এবং রাকেশ এবং রমেশের বয়সের গড় যদি 13 হয় তাহলে মোহনের বয়স কত। তাহলে এখানে তিনজনের কথা বলেছে। প্রথম হচ্ছে কি যে রাকেশ এবং মোহন, রাকেশকে আমি আর লিখছি প্লাস মোহন, এদের গড় কত দিয়েছে না, এদের গড় দিয়েছে কত না 15 দিয়েছে। তাহলে দুজনের ক্ষেত্রে টোটাল কত হবে না 30 হবে। এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি মোহন এবং রমেশ, ঠিক আছে, মোহন এবং রমেশ। তাহলে এখানে মোহন লিখছি, আর রমেশের ক্ষেত্রে কি লিখছি RAM, ঠিক আছে। এদের ক্ষেত্রে বয়সের গড় কত দিয়েছে না, এদের দিয়েছে 12। তাহলে এদের দুজনের ক্ষেত্রে টোটাল কত হয়ে যাবে না 24 হবে। এবং লাস্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে রাকেশ এবং রমেশ, রাকেশ এবং রমেশ, রাকেশের ক্ষেত্রে আর এবং রমেশের ক্ষেত্রে RM রমেশ, এদের ক্ষেত্রে কত দিয়েছে না 13 দিয়েছে। তাহলে দুজনের ক্ষেত্রে কত হয়ে যাবে না 26 হয়ে যাবে। তাহলে টোটাল যদি আমরা করে নিই তাহলে সেক্ষেত্রে কী হবে, এখানে দুটো জিনিস পাবে। সেটা হচ্ছে কি যে প্রথমে যেটা ছিল রমেশ প্লাস মোহন প্লাস আর কি আছে রাকেশ, এই তিনজনের ক্ষেত্রে টোটাল কত হয়ে যাবে না 26 আর 24 50 আর 30 কত হয়ে যাবে 80 হয়ে যাবে। 2 দিয়ে কাটলাম তাহলে সেক্ষেত্রে কত হবে 40 হবে। তার মানে কি আছে রাকেশ, মোহন আর রমেশ, এদের ক্ষেত্রে তিনজনের বয়স হচ্ছে 40। আমাকে জানতে চেয়েছে কার মোহনের বয়স কত। তো মোহনের যদি বয়স হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী হবে না রাকেশ আর রমেশের বয়স আমরা বাদ দিয়ে দেবো। রাকেশ আর রমেশের বয়স কত 26, তাহলে এক্ষেত্রে যদি আমরা 26 বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 14 বছর, এবং সেটা হচ্ছে কার না মোহনের বয়স। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেল না 14। তাহলে দেখতেই পাচ্ছ যে দুটোর ক্ষেত্রে সবগুলি দুটো যদি যোগ করে ফেলি তাহলে সেক্ষেত্রে কী হবে 2 × R × M × তাহলে দুটো রমেশ পাবো, দুজন মোহন পাবো, আর দুজন কে রাকেশ পাবো। তো সেক্ষেত্রে তো কত হচ্ছে 80 হচ্ছে। তাহলে 2 দিয়ে কেটে দিলে তিনজনের বয়স হচ্ছে 40। এর মধ্যে যেহেতু মোহনে জানতে চেয়েছে, তো মোহনে জানলে কী হবে না রাকেশ এবং রমেশের বয়স যে 26 সেটা বাদ দিয়ে দেবো। তাহলে যেটা পড়ে থাকবে সেটা কার না মোহনের বয়স, এবং সেক্ষেত্রে কত এটা হচ্ছে 14।
এবারের অঙ্ক দেখো কি বলছে, 2424 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মানগুলির যোগফল কত। 2424 সংখ্যাটি কী হচ্ছে না 2424, এখানে 2-এর স্থানীয় মান। তো 2-এর যে স্থানীয় মান মান কি, যে স্থানে রয়েছে সেটার মান। তাহলে এখানে দুটো 2 রয়েছে, যদি এই 2-এর ক্ষেত্রে বলি তাহলে এর স্থানীয় মান কত না 2-এর পরে যে কটা সংখ্যা আছে সেগুলো আমরা শূন্য দিয়ে দেবো। তো 2-এর পরে কটা আছে 1 2 3, তো আমরা 3টে শূন্য দিয়ে দেবো, তার মানে সেক্ষেত্রে কত হবে না 2000 হবে। আর এখানে যে 2 রয়েছে কি আছে না এখানে 2-এর পরে কটা সংখ্যা আছে না একটা সংখ্যা আছে, তাহলে 2-এর পরে আমরা একটা শূন্য দেবো, তার মানে এখানে 2-এর স্থানীয় মান হচ্ছে 2000, এখানে 2-এর স্থানীয় মান হচ্ছে 20। তো এদের যোগফল চেয়েছে, তাহলে এদের যোগফল কত হয়ে যাবে না 2020। তার মানে দুটো যে 2 ছিল, এই দুটো 2-এর স্থানীয় মানের যোগফল কত না 2020। এবারের প্রশ্ন আমরা দেখে নিই। প্রশ্নটাতে বলছে যে কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% সমান, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। তো এখানে দিয়েছে যে প্রথম সংখ্যা সেটা হচ্ছে কি না প্রথম সংখ্যার অর্ধেক। তো প্রথম যে সংখ্যা সেটাকে যদি আমি x ধরে নিই, এর অর্ধেক মানে কত না /2। এইটা কার সঙ্গে সমান হবে বলছে না দ্বিতীয় যে সংখ্যাটা সেটা হচ্ছে কি দ্বিতীয় সংখ্যার 65% সমান। তো দ্বিতীয় অঙ্কটা যদি বা সংখ্যাটা যদি y ধরে নিই, এর 65% মানে কত না 65 কত হবে না 100, 65% মানে 65/100। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আমরা 2 দিয়ে কাটতে পারি, তাহলে সেক্ষেত্রে কত হবে 50 হবে। যদি 5 দিয়ে কাটি তাহলে 10 হবে, আর এখানে 5 দিয়ে কাটলে কত হবে 13 হবে। তার মানে এক্ষেত্রে x কত হচ্ছে না x = যদি y করে দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে দেখো না বা x/y, তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে x/y। তো x/y যদি করে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না x-এর সঙ্গে 10 হবে, তাই না। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো, আর y সঙ্গে কত হচ্ছে 13 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কত হবে না 13/10। তার মানে এদের ক্ষেত্রে যে অনুপাত হবে সেটা কত হবে না 13:10 হবে। সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটো যেহেতু সংখ্যা একই নয়, সেক্ষেত্রে কী হচ্ছে যে প্রথম সংখ্যার অর্ধেক, তো ধরলাম x, তাহলে x/2, আর দ্বিতীয় সংখ্যা যেটা সেটাকে y ধরেছি সেটার কত না 65%-এর সঙ্গে সমান। 65% মানে কি 65/100। তো এক্ষেত্রে 2 দিয়ে কাটলাম 50, আর 5 দিয়ে কাটছি 10 আর 13, তাহলে সেক্ষেত্রে x = কত হচ্ছে না 13y/10। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো x-এর সঙ্গে 10, তো যদি করি তাহলে x-এর সঙ্গে 10 আর y-এর সঙ্গে কত হচ্ছে 13, তাহলে x এবং y এদের ক্ষেত্রে অনুপাত কত হয়ে যাবে না 13:10। এবারের অঙ্কে বলছে যে 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কত হবে। তো এক্ষেত্রে কি দিয়েছে গার্লস আর বয়, ঠিক আছে, দুজনের ক্ষেত্রে দিয়েছে। তো এদের ক্ষেত্রে কি দিয়েছে প্রথমে না টোটাল আছে কত না 49 জন আছে, এবং এদের ক্ষেত্রে অনুপাত কত দিয়েছে না 4:3। ঠিক আছে, বালিকা এবং বালকের ক্ষেত্রে এদের অনুপাত কত দিয়েছে না 4:3। তাহলে 4:3 যদি হয় এবং টোটাল যদি এদের সংখ্যা 49 হয়, তাহলে 49কে 4 আর 3 7 দিয়ে যদি ভাগ করি তাহলে এক একটা ইউনিট কত হবে না 7 হবে। তাহলে এটার ক্ষেত্রে গার্লস কত হবে না 7 4 28 হবে, এবং বয় কত হবে না 7 3 21 হবে। ঠিক আছে, এই শ্রেণীর কক্ষে কী আছে না 49 জনের মধ্যে বালিকা হচ্ছে 28 জন এবং বালক হচ্ছে কত না 21 জন। এবার যেটা বলেছে যে কি যে যদি বালিকা 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, তাহলে বালিকা হচ্ছে 28, তাহলে এখান থেকে 4 আমরা বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে না 24 হবে। আর যেটা বালক ছিল সেটা তো কত আছে, সেটা তো 21ই আছে, তাহলে এদের ক্ষেত্রে কত হবে না এক্ষেত্রে দেখো এরা যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 8 24, আর এক্ষেত্রে কত হবে না 3 দিয়ে কাটলে 3 7 24। তাহলে এদের ক্ষেত্রে বালিকা এবং বালক এদের ক্ষেত্রে অনুপাত কত হবে তাহলে না 8:7। সেটাই আমাদের ক্ষেত্রে জানতে চেয়েছিল যে 4 জন বালিকা চলে যাওয়ার পরে তারপরে বালিকা এবং বালকের যে সংখ্যা থাকবে তার অনুপাত কত না সেটা হচ্ছে কত না 8:7। তো এবারের অঙ্কটা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একজন সেনাপ্রধান 36,562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। অব্যবহৃত সেনার সংখ্যা কত। তো এখানে দেখো আমি এখানে অল্টারনেট আনসার দিয়েছি একটা জিনিস তোমাদেরকে বলার জন্য। তো টোটাল সেনা কত না 36,562। 36,562 এই সেনাদের নিয়ে একটা বর্গরূপ তৈরি করতে পারে। বর্গরূপ মানে কি, ধরো আমি যদি বলে নিই যে একটা 17 জন আছে, এটাকে নিয়ে একটা স্কোয়ার ফর্মে করা হবে, তার মানে কী হবে যে 4 4 17 মধ্যে কার স্কোয়ার আছে না
তোমরা যেটা 4 স্কোয়ার আছে, তার মানে কী হবে না, যেদিক থেকে গোনো সেদিকে কী হবে যে 4 জন করে থাকবে, ঠিক আছে, এইভাবে 4 জন করে থাকবে। তো সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে দেখো যে এদিকেও 4 জন এদিকে 4 জন, তো বর্গাকারে এইভাবে কী হচ্ছে না যদি সাজানো যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, যেমন 17 যদি বলি 17-র মধ্যে তাহলে কজন অব্যবহৃত থেকে যাবে, তাহলে 17-র মধ্যে কার স্কোয়ার আছে 4 স্কোয়ার, 4 4 16, তাহলে 16 আমরা বাদ দিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে অব্যবহৃত সেনার সংখ্যা তখন কত হয়ে যাবে না 1 হয়ে যাবে। তো তার মানে যে এই অঙ্কটা আছে এখানে কি আছে, এর মধ্যে একটা স্কোয়ার আছে, স্কোয়ার নাম্বার আছে আর কি, ঠিক আছে, সেই স্কোয়ার নাম্বারটার ঠিক তার বাইরে যেটা আছে বা সেই স্কোয়ার নাম্বারটা যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে যেটুকু থাকবে সেটাই হচ্ছে কি অব্যবহৃত সেনার সংখ্যা। তো এখানে দেখো দুটো পদ্ধতিতে হয়। সাধারণভাবে কি হবে না, একটা সাধারণ যেটা সবাই করে থাকে সেটা হচ্ছে কি যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করা, যে পুরনো যে ভাগের নিয়মে যে বর্গমূল তৈরি করা, ঠিক আছে, বর্গমূল তৈরি করা বা স্কোয়ার রুট যেটা, সেটাকে যদি করা যায় তাহলে লাস্টে যেটা রিমাইন্ডার থাকবে সেটাই হচ্ছে অব্যবহৃত সেনার সংখ্যা। সেটা তো আমরা সবাই জানি এবং প্রায় প্রত্যেকে বা সবাই সেই নিয়মটাই অ্যাপ্লাই করে। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো যে সেটা না করে আমরা সরাসরি উত্তর থেকেও আমরা কিন্তু এই অ্যান্সারটা করে ফেলতে পারবো। দুটোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেটা হচ্ছে কি দেখো যে এখানে দেখো একটা জিনিস যে এটা যেটা মাইনাস করার পরে বা অব্যবহৃত সেনার সংখ্যা যেটা বললাম 17-র মধ্যে কার স্কোয়ার আছে না 16 আছে, তাহলে এই 16 বাদ দেওয়ার পরে কি থাকবে, 16 বাদ দিলে কি হবে না 1 থাকবে 1। তাহলে এক্ষেত্রে দেখো যে 17 থেকে আমরা কি বাদ দিচ্ছি 1 বাদ দিচ্ছি, 17 থেকে যখন আমরা 1 বাদ দিচ্ছি তখন যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার বর্গ করলে তার ডান দিকের সংখ্যা কত হবে না 16 হবে। সুতরাং এর মধ্যে যে সংখ্যার বর্গ হবে ভালো করে বুঝে নেবে, তার ডান দিকে যে দুটো সংখ্যা সেটা কি হতে পারে না, যে সমস্ত সংখ্যাগুলোর বর্গ করেছি তারই দুটো থাকতে পারে। যদি কোনো একটা সংখ্যা 1-এর বর্গ করি তাহলে আমরা এখানে ডান দিকে কী হয় 01, 2 হলে 04, 3 হলে 09, 6 হলে 36 হবে, ঠিক আছে, 36 থাকা মানে এখানে যে সংখ্যাটা হবে বর্গমূল করলে তার ডান দিকে নিশ্চয়ই 6 থাকবে। যদি 81 থাকে আমরা বলবো এটাকে বর্গমূল করলে কী হবে ডান দিকে নিশ্চয়ই কী হবে না, যেটা আছে 9-এর বর্গ, তো 9 9 81। তো সেভাবেই তার মানে এখান থেকে একটা সংখ্যা কী করতে হবে না বিয়োগ করতে হবে, ভালো করে বুঝে নাও, বিয়োগ করতে হবে। তাহলে 62 থেকে আমি কোন সংখ্যা বিয়োগ করব, যদি 36 বাদ দিই তাহলে 62 থেকে যদি 36 বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে 26 হবে। বলে কোনো একটা বর্গ সংখ্যা কমপ্লিট যে সমস্ত বর্গ সংখ্যা তার ডান দিকে কি কখনো 26 হতে পারে, কখনোই না, 26 হবে না। যদি 36 হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যেত। সুতরাং এক্ষেত্রে প্রথম যে অ্যান্সার সেটা কিন্তু হবে না। পরে যে সংখ্যাটা দেখো যে 62 আছে সেখান থেকে 65 বাদ দেবো, কীভাবে না, এটা 62 জায়গায় 162 ধরে নেবো, তো তাহলে সেক্ষেত্রে কী হবে না, এক্ষেত্রে কত হবে না 97 হবে। বলে 97ও কোনো বর্গ সংখ্যার তার ডান দিকে 97 হতে পারে না। তাহলে 3 নম্বর যে উত্তরটা দেখো সেটা হচ্ছে কি যে 62 থেকে যদি আমি 81 বাদ দিই, তার মানে অব্যবহৃত সেনার সংখ্যা হচ্ছে কত 81, এই 81 বাদ দিলে এখানে 62 মানে 162, তো সেক্ষেত্রে কত হবে দেখো না 81 হবে। সুতরাং এখানে বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে সেটা 81, তার মানে 81 থাকার অর্থ হচ্ছে এটা একটা কোনো একটা সংখ্যার ঠিক বর্গ। তো সেদিক থেকে আমরা বলবো এখানে উত্তর কত হচ্ছে না 81। এটা হচ্ছে এই কনসেপ্ট। যারা স্কোয়ার রুট শিখেছো বা স্কোয়ার শিখেছো তারা যদি একটু ভালো করে খেয়াল করো বা আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি তুমি দেখো যে কোনো একটা সংখ্যার বর্গ করতে গেলে কি করতে হয়, খুব সুন্দর ভিডিও দেওয়া আছে। ধরো তোমাকে একটা কথা বলছি যে কত না 109-এর বর্গ আছে, আমার বর্গের ক্ষেত্রে একটুখানি বলে নিই, আমরা বলেছিলাম 100কে বেস করে, তো এটা 109-এর বর্গ কী করে করব না 100 থেকে কত বেশি 9 বেশি, 9-এর বর্গ হচ্ছে কত না 81, আর 100 থেকে 9 বেশি 9 যোগ করব, তো সেক্ষেত্রে কত হবে না 18 হবে। তাহলে দেখতেই পাচ্ছ যে বর্গ পূর্ণবর্গ একটা সংখ্যা হবে তার ডান দিকে সংখ্যা কিন্তু সবসময় 81 হবে, 81, 36, আর কি হতে পারে না তোমার দুটো শূন্য হতে পারে, আর কি হতে পারে 49 হতে পারে, এই ধরনের। বা এটা ঠিক দেখো যদি আমি বলি যে 91 আছে, তো 91 থাকলে আমার এটা দেওয়া আছে, এটাকেও 100-র কাছাকাছি সংখ্যা, 100 থেকে কম এটা বেশি, 100 থেকে কম কত 9 কম, তাহলে 9 9 81, 9 বিয়োগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 82 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও দেখো যে এখানেও যে বর্গ সংখ্যা হয়েছে তার ডান দিকে কত আছে না 81 আছে। সুতরাং এটা যেটা বিয়োগ করার পরে যে সংখ্যাটা হবে সেটা অবশ্যই কী হতে হবে ডান দিকের সংখ্যা, এভাবে 81, 36, 49, 16, 25 এই ধরনের সংখ্যা হতে পারে। সুতরাং অল্টারনেট আনসার আমরা বিয়োগ করে দেওয়ার পরে যখনই এই ধরনের কোনো ফিগার আসবে সেটাই আমাদের কাছে উত্তর হয়ে যাবে। তো আশা করি তোমরা যারা দেখোনি এই স্কোয়ারের ভিডিও তারা দেখে নিও, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। আর পুরনো যে নিয়ম আছে সেই পুরনো নিয়ম সরাসরি বলে নিই, দুটো করে সংখ্যা ভাগ করতে হবে, আমরা যেটা করে থাকি
এক যাবে 3-এর মধ্যে 1 1 1, তো 2 নামবে, দুটো সংখ্যা একসঙ্গে নামবে 65, 1 ডাবল হবে 2, তো এক্ষেত্রে কত হবে 265, 9 দিয়ে হবে, 9 দিয়ে করলে কত হবে 9 9 81, 8, 9 2 18, 8 26, তো এক্ষেত্রে কত হবে 4 হবে। এরপরে দুটো সংখ্যা নামবে 62 হবে, আর এখানে 19 দিয়ে 38 হবে, 38 মানে 1 নিলেই 381, তাই না? তাহলে 381, তো সেক্ষেত্রে রিমাইন্ডার কত হবে 81 হবে, এবং উত্তরও হবে কত না 81 হবে। এই যেটা একটু আগে বলেছিলাম যে 62 থেকে বিয়োগ করলে, এই যে 62 থেকে আমি বিয়োগ করেছিলাম 81, তো কত হবে না 81, এখানেও ঠিক দেখো সেই 62 কিন্তু এসে গেছে। সুতরাং এই ফিগারটা থেকে যদি বলেছে যে অব্যবহৃত থেকে গেছে আর এক্সট্রা থেকে গেছে, তাহলে সেটা কত, সেটা বাদ দিলে তো স্কোয়ার নাম্বার হবে। তাহলে 62 থেকে এমন একটা সংখ্যা বাদ দেবো, বাদ দেওয়ার পরে কী হবে, এই সংখ্যাটা এই ধরনের সংখ্যায় আসবে। সুতরাং 36 হচ্ছে না, 65 হচ্ছে না, 81, 62 থেকে যদি 81 দিই, তার মানে 162 থেকে 81 গেলে কত 81, তার মানে সেক্ষেত্রে এখানে কত বাদ দিতে হবে 81 বাদ দিতে হবে, তার মানে অব্যবহৃত সেনার সংখ্যা কত না 81। আর যদি পূরণ নেমে করো তাহলেও সেক্ষেত্রে আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে লাস্টে যেটা রিমাইন্ডার থাকবে সেটা আমাদের উত্তর হবে, এবং সেটা কত না 81। তো এবারের অঙ্ক দেখো, খুবই ছোট অঙ্ক। অঙ্কটাতে কি বলছে যে যদি 3.13 মিটার পার সেকেন্ড গতি রূপান্তরিত করা হয় কিলোমিটার পার আওয়ারে, তাহলে তা হবে, তাহলে তার মান কত হবে। তাহলে এক্ষেত্রে কত দিয়েছে না 3.13 মিটার পার কি দিয়েছে সেকেন্ড, এটাকে কনভার্ট করতে হবে কিসে না কিলোমিটার পার আওয়ারে আমাকে কনভার্ট করতে হবে, শুধু এইটুকুই। তো 3.13 মানে কি 3 3 9, আর কত হবে না 10-এর 3, ঠিক আছে। তো এইটাকে একটা জিনিস দেখো যে এটার মধ্যে অঙ্কে কিছুই নেই, শুধুমাত্র আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, তোমাদের আগেও বলেছি যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যখন যাবে তখন সেক্ষেত্রে কি করতে হবে না 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। বলে নিচ্ছি এবং কেন বলেছিলাম এবং কোন ক্ষেত্রে দুটো যেটা আমরা গুলিয়ে ফেলি। আর যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসবো, সেক্ষেত্রে আমাদের কি করব না 5/18 দিয়ে আমরা কি করব না গুণ করব দুটোর ক্ষেত্রে। তো মনে রাখার সহজ উপায় আমরা বলেছিলাম যে যাচ্ছে কোথায়, এটা কি হচ্ছে না মিটার হচ্ছে, মিটার থেকে কিলোমিটারে যাচ্ছে, তো ছোট থেকে বড় বা সেকেন্ড থেকে আওয়ারে যাচ্ছে, ঘন্টায় যাচ্ছে বড়, তার মানে ছোটো থেকে যখন বড়তে যাচ্ছে, যাচ্ছে কোথায় বড়তে যাচ্ছে, তো বড়তে যাওয়ার অর্থ হচ্ছে বড় উপরে থাকবে নিচে থাকবে ছোট। আর যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসবে মানে যাচ্ছে কোথায় ছোটোতে যাচ্ছে, ঠিক আছে। কিলোমিটার থেকে বড় থেকে ছোটোতে যাচ্ছে কোথায় ছোটোতে যাচ্ছে, তো যেটাতে যাবে সেটা তাহলে কী হবে ছোটোতে যাচ্ছে মানে ছোটোটা উপরে থাকবে, 5 উপরে থাকবে এবং নিচে কি থাকবে 18 থাকবে। যেখানে যাচ্ছে বড়তে গেলে বড় উপরে থাকবে 18 উপরে নিচে 5, আর যখন ছোটোতে যাচ্ছে বা মিটার পার সেকেন্ডে যাচ্ছে তো ছোটোতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে 5 উপরে থাকবে আর নিচে কত থাকবে 18 থাকবে। তাহলে এক্ষেত্রে কী বলেছে না ছোটো থেকে বড়তে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব না 18/5 দিয়ে আমরা সরাসরি গুণ করে দেবো। তাহলে সেক্ষেত্রে কত হবে 5 2 10, 3 দিয়ে করলে কত হবে 3 6 18, তার মানে এই ক্ষেত্রে কত হয়ে যাবে না 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। বা যদি বলি যে 3.13 মিটার পার সেকেন্ড গিয়ে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলে সেটা কত হবে না 12 কিলোমিটার পার আওয়ার। এবারের অঙ্কে কি বলছে যে এক ব্যক্তি 90 মিনিটে সাইকেল চড়ে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করে যদি সে সাইকেলটি সমগতিতে চালায়, মানে সেম স্পিডে চালাচ্ছে। তো প্রথমে কি বলেছে যে 90 মিনিটে যাচ্ছে, তো 90 মিনিটে যাচ্ছে কত যাচ্ছে না 90 মিনিটে যাচ্ছে কত না 12 কিলোমিটার রাস্তা যাচ্ছে। অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, 90 মিনিটে যাচ্ছে 12 কিলোমিটার রাস্তা, তো 90 মিনিট মানে আমরা কি বলতে পারি না 1.5 ঘন্টা, ঠিক আছে। মানে 90 মিনিট মানে কত না 1.5 ঘন্টা, 60 দিয়ে ভাগ করলে 60 আর 30 90, 1.5 ঘন্টায় যাচ্ছে কত 12 কিলোমিটার। আর অঙ্কে দিয়েছে কত না 3 ঘন্টায় সে কত যাবে, বলে 3 ঘন্টায় কত যাবে, বলে 3 ঘন্টায় মানে কত না 3 ঘন্টা যেটা সেটা হচ্ছে কত না এর ঠিক দুগুণ। তাহলে এখানে যেটা যে রাস্তা গিয়েছিল এরও ঠিক দুগুণ যাবে, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 24 কিলোমিটার। অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, সরাসরি এইরকমই যে 90 মিনিট দিয়েছে আর এখানে ঘন্টা দিয়েছে, তো সেই কারণে আসলে কিছুই নেই। 90 মিনিট মানে 1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টা যদি 12 যায় তাহলে 1.5-এর ডবল 3 ঘন্টায় কত যাবে, 12-এর ডবল কত হবে না 24 কিলোমিটার। এবারের অঙ্ক দেখো নল চৌবাচ্চার অঙ্ক। অঙ্কটাকে দেখে নিই। একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয় এবং ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয়। তার মানে ওয়াই নলটা কী হচ্ছে না 1 ঘন্টা পরে খোলা হচ্ছে। তাহলে দুটো নল এখানে আছে, একটা হচ্ছে কি এক্স নল যেটা কি হচ্ছে না কত দিয়েছে এক্ষেত্রে
যে 2 ঘন্টায় ভর্তি হয়ে যাচ্ছে, 2 ঘন্টায় ভর্তি হচ্ছে, এবং ওয়াই নল যেটা সেটা ভর্তি হতে কত না 6 ঘন্টা সময় লাগছে। তাহলে এই সময় থেকে আমরা সরাসরি এদের এলসিএম করে বলে ফেলতে পারবো যে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত না 6। ঠিক আছে, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত 6। তো 6 যদি হয় এক্ষেত্রে সময় কত লাগবে দেখো, এক্ষেত্রে 6 হলে যদি ঘন্টায় 2 করে করছে, তাহলে এক্ষেত্রে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, ঘন্টায় কত করবে না 3 করবে। আর এই যেহেতু 6 করছে তাহলে সেক্ষেত্রে কত হবে, 6কে 6 দিয়ে করলে ঘন্টায় কত করবে না 1 করবে। ঠিক আছে, তাহলে এইটুকু তো ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা পেয়ে গেছি, 6 পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে বলছে যে এক্স কত করেছে না, এক্স বলছে যে 1 ঘন্টাতে 1 ঘন্টা চলেছে, 10টায় চলেছে, তারপরে 11টার সময় দুটো করেছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে না, টোটাল তো হচ্ছে 6, তো 6-এর মধ্যে 1 ঘন্টায় কত করেছে না 3 অংশ করেছে। তার মানে এক্ষেত্রে কত করেছে, 6-এর মধ্যে যদি আমরা 3 করে দিই, তার মানে কি 3/6, 3/6, বা এক্ষেত্রে কত করে ফেলেছে না হাফ অংশ করে ফেলেছে। ঠিক আছে, এভাবেও করা যায় যে করে ফেলে এক্স কত করেছে না এক্স করেছে 3, তো বাকি আছে কত না বাকি আছে টোটাল তো 6, তো 6 থেকে 3 গেলে কত আছে না বাকি 3 আছে। এই 3 কারা মিলে করবে না এক্স এবং ওয়াই দুজনে মিলে করবে। তো দুজনে মিলে করলে 1 ঘন্টায় কত করবে না, দুজনে মিলে আমরা প্লাস করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে কত করবে 4 করবে। বাকি আছে কত না 3 বাকি আছে, তাহলে কত সময় লাগবে না 3/4, তো 3/4 মানে কত হবে না 45 কী হবে না মিনিট। ঠিক আছে, 45 মিনিট। ঠিক আছে, মানে এক্ষেত্রে কত হয়ে আছে দেখো 45 মিনিট, 1 ঘন্টা 60 তো তাই না, তো 60-এর মধ্যে কত 15 দিনে 45, তো 45 মিনিট, তার মানে টোটাল যেটা লাগবে সেটা কত না এর ক্ষেত্রে লেগেছে কত 1 ঘন্টা প্লাস দুজনে মিলে করলো কত না 45 মিনিট, তার মানে 1 ঘন্টা 45 মিনিট টোটাল সময় লেগেছে। যদি 10টার সময় যদি চালু হয়ে থাকে তার সঙ্গে 1 ঘন্টা 45 মিনিট আমরা যোগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে ট্যাঙ্কটা কখন ভর্তি হবে না 11টা 45। আমাদের প্রশ্নে সেটাই দিয়েছিল যে যদি সকাল 10টা যদি খোলা হয় তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে, যদি ওয়াই নলটি 11টায় খোলা হয়। তার মানে এক্স নলটা 1 ঘন্টা করেছে, তারপরে দুটো নল একসঙ্গে করেছে, তো 1 ঘন্টায় করেছে 3 অংশ বা হাফ করে ফেলেছে, বাকি যেটা হাফ আছে দুজনে মিলে যখন দুটো নল মিলে করবে 3 আর 1 4 করবে। ঠিক আছে, কিন্তু বাকি আছে 3, তাহলে এই 3-এর 4 3 করতে কত লাগবে না 3/4, তো 45 মিনিট, তাহলে টোটাল লাগলো 1, আর এখানে কত 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট। 10টার সময় নল খোলা হয়েছিল, তাহলে তার 1 ঘন্টা 45 মিনিট, তার মানে 11টা 45 মিনিটে গিয়ে ট্যাঙ্কটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে। শেষের অঙ্কটা একদম 50 নম্বর অঙ্ক আমরা দেখে নিই কী বলছে, যে 315 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় লাগে তাহলে গাড়িটির গড় গতি কত ছিল। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে অঙ্ক তো খুবই সোজা, তো গড় গতি বের করতে গেলে কী হবে না যত দূরত্ব গেছে সেই দূরত্বটাকে যদি আমরা মোট সময় দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে না গড় গতি আমরা খুব সহজে পেয়ে যাব। তো এখানে কি দিয়েছে না দূরত্ব যেটা দিয়েছে বা ডিস্টেন্স দিয়েছে সেটা হচ্ছে কত না 315 কিলোমিটার, আর টোটাল সময় কত লেগেছে বলছে না 2.8 ঘন্টা। ঠিক আছে, তো এখানে আমরা যদি পয়েন্টটাকে আমরা তুলে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে না উপরে 10 দিয়ে আমাকে গুণ করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করবে যে তোমাদের মধ্যে অনেকেই এইটাকে বা যারা পরীক্ষা দিয়ে এসেছে এই পরীক্ষায় তোমাদের মধ্যে কেউ যদি দিয়ে থাকো অনেকেই কিন্তু এইটাকে সলভ করে তোমরা কিন্তু উত্তর করে চলে এসেছো, এবং সেক্ষেত্রে উত্তর কত হয়েছিল না 112.5, এতে যেটা উত্তর ছিল সেই উত্তরটা তোমরা করে এসেছো বা অনেকেই করে এসেছে, যেটা হচ্ছে রং আনসার। কারণটা কি, কারণটা হচ্ছে দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 315 কিলোমিটার ডিস্টেন্স, আর সময়টা দেওয়া আছে কি 2.8 ঘন্টা, তার মানে এখানে কিলোমিটার এবং ঘন্টা আছে, কিন্তু তুমি যদি উত্তরের দিকে তাকাও তাহলে সেক্ষেত্রে দেখবে উত্তরগুলো কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া নেই, সমস্ত উত্তর দেওয়া আছে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। এইখানে শুধুমাত্র মানে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব না শুরুতে আমরা উত্তরের দিকে তাকাবো, প্রতিটা ক্ষেত্রে বলছি না যে উত্তরে কিন্তু অনেক অপশান কিন্তু আমাদের একবার করে তাকিয়ে না দরকার, অনেকগুলো কিন্তু অপশান থেকে হয়ে যাবে, যেটা ইউনিট ডিজিট কনসেপ্ট থেকে তোমাদেরকে বললাম। আর এছাড়াও এই ধরনের অঙ্কের ক্ষেত্রেও আমাকে ইউনিট দেখতে হবে, তার কারণ কেউ যদি সরাসরি করে ফেলে 112.5 একে উত্তর দিতে করে এলে আমি অনেক অঙ্ক করে দিয়েছি, 50-এর মধ্যে প্রায় 47-48 আমরা করে ফেলেছি, অ্যাকচুয়ালি কিন্তু অনেকগুলো তুমি ভুল করে ফেলেছো। তাহলে এক্ষেত্রে কী হবে যে কিলোমিটার পার আওয়ার থেকে আমি মিটার পার সেকেন্ডে যাব, একটু আগে বললাম, তাহলে বড় থেকে ছোটোতে যাচ্ছি, তো মিটার পার সেকেন্ডে যাচ্ছি মানে কি ছোট উপরে থাকবে এবং নিচে বড় থাকবে। ছোটোতে যাওয়ার অর্থ হচ্ছে কি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাচ্ছি, ছোটোতে যাচ্ছি, তাহলে ছোটোটা উপরে থাকবে নিচে বড় থাকবে, এটাকে সলভ করলে আমাদের হয়ে যাবে।
তো সেক্ষেত্রে দেখো এখানে কী হবে না 7 দিয়ে যাবে, 7 4 28, এখানে 7 দিয়ে করলে কত হবে না 7 4 28 আর 3 5, তো 7 5 35, 9 দিয়ে যাবে 9 2 18, আর এখানে কত হবে 9 5 45, এখানে 2 দিয়ে যাবে 2 দিয়ে 4, একে 2 দিয়ে করলে কত হবে 5 হবে। তার মানে উপরে কত হয়ে যাচ্ছে না 5 × 5 × 5, আর নিচে কত হচ্ছে না 2 × 2, তার মানে 25 5 125, আর এখানে 4 হচ্ছে, তো 4 দিয়ে করলে কত হয়ে যাবে না 3 4 12, তারপরে 1 যাবে 0.25 মিটার পার সেকেন্ড। আমাদের এটাই হচ্ছে উত্তর, এবং এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা না ডিতে উত্তর। সুতরাং খেয়াল রাখবে যে প্রত্যেকটা ক্ষেত্রে যে আমি অনেকেই বলো না যে আমি পরীক্ষাতে খুব ভালো দিয়েছি কিন্তু কেন হলো না, তাই না? তো আমরা যেটা মনে করছি যে সব ঠিকঠাক দিয়ে এসেছি, কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে প্রতিটা ক্ষেত্রে যে ঠিকঠাক দিয়েছি মানে কীরকম না এইরকমই। আমি এর আগেও দেখেছি অনেকে এসে বলেছিল স্যার এইটা তো উত্তর দিয়েছেন, এইটা উত্তর তোমার কী করে করলে, চট করে এটাকে সলভ করে ফেললো, বললো 112.5, দেখুন স্যার ঠিক হয়ে গেছে, এতে উত্তর। আমি বললাম এটা কী দেওয়া আছে, আর এখানে কী দেওয়া আছে, এটা হচ্ছে কিলোমিটার, এখানে ঘন্টা, কিলোমিটার পার আওয়ার, এখানে কি কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে নেই, তাহলে তোমার উত্তর কী করে ঠিক হলো, ভুল হয়ে গেছে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের উত্তর কী দিয়েছে। সুতরাং অপশানের দিকে সবসময় কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে যে অনেক ক্ষেত্রে উত্তর কিন্তু অপশান থেকেই তোমাদের হয়ে যাবে। কোনো একটা অঙ্ক করতে গিয়ে দেখলে যে এখানে যে অঙ্কটা দিয়েছে তার ডান দিকে 5 হবে, তো এক ঝলক দেখে নিলাম যে 5 দিয়ে যদি 2টো থাকে 3টে থাকে তখন আমি পুরো অঙ্কটা করব। আর যদি দেখি যে নানান দৃশ্য নেই এখানে, তাহলে কী হবে 5 দিয়ে একটাই মাত্র উত্তর আছে, তাহলে সরাসরি আমি ওটাকেই করবো, তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে। যেক্ষেত্রে নানবদ্বীজ থাকে সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়, কিন্তু যেক্ষেত্রে নানবদ্বীজ থাকে না, ইউনিট ডিজিট কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু অনেক উত্তর আমরা করে ফেলতে পারি। তো গতবারে যে অঙ্ক এসেছিল আমি বলবো এর স্ট্যান্ডার্ড অনেকটা নিশ্চয়ই কী ছিল, যে এক্ষেত্রে অনেক অঙ্ক সহজ দিয়েছে। তো এটা ভেবে যেও না যে সামনে যে পরীক্ষাটা আছে আর কয়েকদিন পরে সেটাও তোমাদের এই ধরনের স্ট্যান্ডার্ডে আসবে। আমি সবসময় বলবো যে তোমরা কি করবে না স্ট্যান্ডার্ড সবসময় একটু উঁচুতে রাখবে, যে না এবারে যে পরীক্ষাটা আসছে এত সহজ আসবে না, এর থেকে একটু উপরের লেভেলে থাকবে। সুতরাং প্রিপারেশান আমি সেখানে নিয়ে যাব। যদি সহজ এসে যায় তাহলে সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, আর যদি না আসে তখন যেন আফসোস করতে আমাদের না হয়। সুতরাং প্র্যাকটিস করে যাবে। এবারে যে অঙ্ক এবং এর আগের বছরে যে অঙ্ক মোটামুটি একই টাইপেরই ছিল, সুতরাং আশা করব এবারেও সেই ধরনের আসবে, কিন্তু আমাদের টার্গেট থাকবে এর থেকে একটু লেভেলটা যেন হাই থাকে। তাহলে যদি 2-1টা কোশ্চেন যদি একটু টাফ দেয় বা এর থেকে যদি একটু কঠিন থাকে প্যাটার্নটা, তাহলে সেক্ষেত্রে আমাদের যেন কোনোরকম কোনো অসুবিধে হবে না হয়। তো তোমাদেরকে পুরো 2টো ক্লাসে আমি তোমাকে সলভ করে দেখালাম, সেই সঙ্গে কোথায় কোথায় দেখা দরকার আছে সেটাও তোমাদেরকে বললাম। তো আজকের ক্লাস বা এর আগের দিনের ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে নিয়মিত এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে। তাহলে আজকে এখানে শেষ করছি, তোমরা পরীক্ষা ভালোভাবে দিও। দেখা হবে পরের ক্লাসে।